হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রোন টু বি ভিলেন, লিখুনিতে মিথু বুড়ি, পর্ব সংখ্যা 18। মনিটরিং রুম থেকে বেরিয়ে ডোর লক করে সামনে তাকাতেই ফাদারের মুখোমুখি হলো রিচার্ড। ফাদার তার প্রতিবৃত্ত অভিব্যক্ত অগ্রাহ্য করে হাত ধরে টানতে টানতে সোজা নিয়ে গেল গ্যারেজে। ড্রাইভওয়ের ঠিক পাশে দাঁড়িয়ে আছে রিচার্ডের 3 তলা ব্যক্তিগত গ্যারেজ, যেখানে তার পুরো ম্যানশনই মাত্র দোতলা। গ্যারেজে নেই এমন কিছুই নেই। স্পোর্টস কার, সুপার কার, হাই কার থেকে শুরু করে পৃথিবীর প্রায় সব নামী ব্র্যান্ডের গাড়ি রয়েছে তার কালেকশনে। 3 তলা গ্যারেজে পরিপূর্ণ থাকলেও সে গাড়ি কিনে। মন ভালো থাকলে গাড়ি কেনে, মন খারাপ থাকলেও গাড়ি কিনে। মোট কথা, গাড়ি তার আসক্তি। কারো শখ যেমন বাইক, রিচার্ডের শখ তেমন গাড়ি। নতুন মডেল দেখলে তার ভেতরটা কেঁপে ওঠে। এক ধরনের উত্তেজনা কাজ করে নতুন গাড়ির ঘ্রাণ নেওয়ার। দেন ওয়েট এর স্টার্ট বয় গানে সেই লাইন দুটো মনে আছে? লাইনটা শেষে রিচার্ড কায়নাতের জন্যই তৈরি হয়েছে। গ্যারেজের অভিমুখে অবলোচন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে একটি BMW M5। নীল হেডলাইটের 2 চোখ ব্ল্যাক পাইথনের মতনই শিকারী। স্থির ও হিংস্র দৃষ্টিতে রিচার্ডের দিকে তাকিয়ে ফাদার নিঃশব্দে হাসল। শুধু গাড়ির চাবিটা এগিয়ে দিল রিচার্ডের দিকে। রিচার্ড এক পলক গাড়ির দিকে তাকালো, তারপর মন্তর নিয়ন্ত্রিত গতিতে গ্রীবা বাঁকিয়ে তাকালো ব্ল্যাক বিউটির চোখের প্রতি সূক্ষ্ম তীক্ষ্ণ দৃষ্টিতে। মুহূর্তই যেন মুখোমুখি হলো 2 শিকারীর দৃষ্টি। সুরসুরে হাওয়ার মতো নতুন গাড়ির তীব্র মারাত্মক রঙের ঘ্রাণ ভৌ ভৌ করে ঢুকে পড়ল রিচার্ডের নাকে। সে চোখ বুজে ড্রাগসের মতো টেনে নিল সেই ঘ্রাণ। নেশার মতো, ক্ষমতার মতো করে টানলো ঘ্রাণ। ফাদার ক্ষুরধার নজরে রিচার্ডকে নিরীক্ষণ করে তৃপ্তির হাসি বললেন, এ লিটল গিফট ফর ইউ মাই বয়। লিটল গিফট? রিচার্ড নিঃশব্দে ঠোঁটে এক কোণে এলিয়ে হাসল। নিকোটিনের ধোঁয়া পুড়ে ছাই হয়ে যাওয়া কালচে ঠোঁটের কোণে ব্যক্ত হাসি ঝুলে সে সরাসরি তাকালো ফাদারের দিকে। কাটা ছেঁড়া দৃষ্টি দিয়ে সে অকপটে জানতে চাইল, লোভ? তাও আবার রিচার্ড কায়নাতকে? সিহার্দহৃদের অমন ধারালো বুদ্ধ কণ্ঠে স্নান ভঙ্গিতে মুখ আচ্ছন্ন হয় ফাদারের গৌরবদীপ্ত তেজময় মুখশ্রী। ফাদার আহত কণ্ঠে বলতে চাইলেন, না রিদ, তুমি আমাকে ভুল। তাকে বাক্য সম্পূর্ণ করতে দিল না হিমালয়ের মতো নিটোল সে। উল্টে উগরে দিল তীব্র ব্যঙ্গপূর্ণ বাক্য, 4 বছরে আপনার বিজনেস কোথা থেকে কোথায় নিয়ে এসেছি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? বিনসেজো ক্যাসিনো। ফাদারের অন্তব্যতী দৃষ্টি রিচার্ডের চোখের তীক্ষ্ণতা আর বিষাদ আড়াল করতে পারল না। তবে অকৃতজ্ঞতার ছাপ ফাদারের মধ্যে ফুটে ওঠে না। তার ক্ষমতাই যথেষ্ট নয় এই শীতল অদম্য বলিষ্ঠ দেহধারী মানুষের কৃতজ্ঞতাকে অস্বীকার করার। তাই তো সে কৃতজ্ঞ হৃদয়ে আরও কণ্ঠে আকুতি নিয়ে বললেন, আমি জানি, সব জানি মাই বয়। আমি তোমাকে যা দিয়েছি তুমি তার দ্বিগুণ ফিরিয়ে দিয়েছ আমায়। আমার হারিয়ে ফেলা সকল সম্পদ আমায় ফিরিয়ে দিয়ে আবারও আমাকে সিংহাসনে বসিয়েছ তুমি। তোমার কথা আমি কিভাবে ভুলি রিদ? সেই ক্ষমতা যেন আমার নেই। পুরো বিশ্বের কাছে আমি ক্ষমতাবান হলেও একটা জায়গায় এসে আমি দুর্বল, আমি ভঙ্গুর। আর সেটা আর কেউ নয়, তুমি রিদ। রিচার্ড তখনও বরফের মতো শীতল, চিবুকে চিয়ত গভীরতা, অনুভূতির ছাপহীন মুখে সহিত দৃষ্টি যেন ফাদারের দিকে তাকিয়ে আছে। ফাদারের কণ্ঠে ধীরে ধীরে খাদে নামছে। কৃতজ্ঞতা নাকি না বোঝা গেল না, তবে কোনো এক অজ্ঞাত কারণে তার কণ্ঠে ভেজে আসছিল। তোমার করা কাজ ভুলে থাকা আমার পক্ষে অসম্ভব রিদ। যাকে আমি একদিন আশ্রয় দিয়েছিলাম, সেই ছেলেটা আজ আমায় ভেঙে পড়া সাম্রাজ্যকে দাঁড় করিয়েছে। ব্যবসায় 10 থামিয়েছ, রক্তপাত থামিয়েছ, হারানো রাজ্য ফিরিয়ে দিয়েছ, আমার নামে ওজনকে আবার ক্ষমতায় দরজার গর্জে উঠেছে শিখিয়েছ। ভেঙে পড়া আমার সাম্রাজ্যের প্রতিটি ইট তুমি নতুন করে জোড়া দিয়েছ। যে ব্যবসা এক সময়
দেউলিয়া হওয়ার মুখে ছিল, তুমি সেটা রাতারাতি বহু দেশি চাইনে রূপ দিয়েছ। আমার হাতে উদ্ধার হয়েছে আমার সমস্ত ব্যাকক্রপ্ট বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টগুলো। সুইস থেকে সিঙ্গাপুর, দুবাই থেকে আমস্টার পর্যন্ত সব। বিভিন্ন দেশে শেয়ার মার্কেটে তুমি আমার নামে আবার টেনে তুলেছ। ওয়েল ট্রিট থেকে টোকিও স্টক এক্সচেঞ্জ, সব জায়গায় সব। তুমি তো সব হারানো চুক্তি ফিরিয়ে এনেছ, ভাঙা ডিল নতুন করে শিখিয়েছ। আর সেই ক্ষমতার টেবিলে আমার জন্য আর চেয়ার ছিল না, সেই টেবিল তুমি আমাকে নতুন চেয়ার বানিয়ে বসিয়েছ। তুমি তো শুধু আমার পাশে দাঁড়াওনি, তুমি আমাকে আমার সিংহাসনে ফিরিয়ে বসিয়েছ হৃদ। দুনিয়াকে দেখিয়ে দিয়েছ যে ক্ষমতা একদিন আমার ছিল, আজ আর অধিপতি আমি। কিন্তু দুনিয়া যে কথা জানলেও আমি তো জানি এর প্রকৃত অধিপতি তুমি। অনেক কিছু করেছি তো, তবে কিছু আপনার সন্তুষ্টি অর্জন নয়। কৃতজ্ঞতার ছদ্মবেশে আমার ক্ষমতার এক ঝলক দেখিয়ে দিয়েছি পুরো বিশ্বকে। এবার পালা আপনাকে এবার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ফাদার। প্লিজ লিভ মি অ্যালোন। সফটে এমন জ্বালাময় আর তীব্র ঝাড়ানো বাক্য বুকে ভেতরে চিনচিনে ব্যথা অনুভূত হয়। আজ ফাদার ব্যথা, অভিমান, অপমান ভুলে সমস্ত দূরত্ব দূর করে কাছে এলেন। রিচার্ডের হাত ধরে ফ্যাঁস আওয়াজে বলতে লাগলেন, অতীতের জন্য তুমি আমাকে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, সেটা আমি কখনোই চিনিনি হৃদ। এটা তুমিও জানো। আমি তোমাকে ছেলে আসনে বসিয়েছিলাম, জায়গা দিয়েছিলাম হৃদয়ের ভিতরে, কিন্তু তুমি সেই স্থানটা চাওনি। তোমার পুরুষতান্ত্রিক হং এত প্রবল ছিল যে আমার স্নেহ তোমার কাছে করুণা মনে হতো। রিচার্ড তুষ্ট হেসে হাত ছড়িয়ে নিয়ে বলল, আমার একটা নীতি আছে জানেন তো রিচার্ড কায়নাত, সুদবোধ বিশ্বাসী। যতদিন আপনার স্নেহে কোনো ছলনা ছিল না, ততদিন আমি আপনার সম্মান করেছি। কিন্তু যখন আমি সম্পর্কের মাঝে আপনি স্বার্থ ঢুকালেন, তখন থেকেই শুরু হয়ে গেল দেনা পাওনা। আপনি আমাকে যা দিলেন আমি তা ফেরত দিয়েছি। এবার সেটা যদি ছলনা হয় তবে ছলনা, যদি ভালোবাসা হয় ভালোবাসা। ফাদারের চোখের কোল কালো মেঘে ঢেকে গেল। অবিশ্বাস্য চোখে রিচার্ডের দিকে তাকিয়ে দুর্বল গলায় বলল, আমার স্বার্থ ছিল না রিত, সম্পর্ক করতে চেয়েছি তোমার সাথে। তোমাকে বিশ্বাস করে আমার থমকে থাকা মন ফিরল পৈশাচিক রূপে। হঠাৎই হিংস্র শিকারীর মতো গর্জে করে উঠল রিচার্ড, দ্যাটস ফাকিং বুল শিফট। ফাদার কাঁপলেন না, এই হুঙ্কারের সাথে সে চিরপরিচিত। রিচার্ডের গর্জনে গার্ডগুলো কেঁপে উঠল। লোকাস ছুটে এসে দাঁড়ালো ফায়ারের পিছনে। ফাদার এবার অশ্রু ছেড়ে দিলেন। দাম্ভিক অহংকার ভরা মানুষটি হঠাৎ করেই আবেগের বন্যায় ভেসে গেল। ব্যহিত পিতার মতো ফাদার এবারও রিচার্ডের দু হাতে মুঠো নিয়ে বলতে চাইলেন, হৃদ আমার বাঘের বাচ্চা, তুই মন থেকে বলো তো, তুমি কি কখনো আমার ছোঁয়ায় বাবা স্নেহ পাওনি? তোমাকে যে আমি কোনো স্থানে রাখি সেটা কি তুমি এত বছরেও বুঝতে পারোনি? রিচার্ড নির্বিকার, নির্লিপ্ত, পাহাড়ের মতো শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। কোনো আবেগই তার মেশিনজাত হৃদয়কে প্রভাবিত করতে পারছে না। ফাদার কাঁপা হাত রাখলেন মরুভূমির মতো খড়খড়ে চিবুকে। সকল তীব্র আকাঙ্ক্ষা দুস্থ কণ্ঠে ঢেলে দিয়ে অনুরোধ করে বললেন, একটাবার আমাকে বাবা বলে ডাকো হৃদ। নির্জীবত অভিব্যক্তিতে মুখ ফিরিয়ে নেয় রিচার্ড। লোকাস বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে আছে ফাদারের দিকে। এই মানুষটা যে মেয়ের পর্যন্ত অবস্থাও কাঁদতে দেখেনি, অথচ আজ কেঁদেছে এই লোকটা, যার ভয়ে কাঁপে ইতালির অলিগলি। তবে রিচার্ডের কণ্ঠ সাধ্য তেজি মুখ দেখে অবাক হয় না সে। খুব কাছের মানুষের কাছ থেকে আঘাত পেলে মানুষ পাথর রূপান্তরিত হয়। ফাদার কম্পিত হাতে রিচার্ডের নিজের দিকে ঘোরালেন। তার চোখের কোলে অশ্রুপ্লাবন। সকল গার্ডদের মাঝে বিস্ময়ের স্রোত ছড়িয়ে ফাদারের মর্মস্ব ব্যক্তির ন্যায় বলতে লাগলেন, নিজের মেয়ের মুখে বাবা ডাক শোনার আগে তোমার মুখ থেকে বাবা ডাক শুনতে চেয়েছিলাম আমি। তুমি তো আমার সেই হৃদ যে আমায় এক কোলে নিজের স্বপ্ন ছেড়ে এসেছিলে। তুমি তো আমার সেই হৃদ যে আমার
জন্য জান দিতে প্রস্তুত। আর কতদিন রাগ করে থাকবি বাবা? আমি জানি আমি তোমার অন্যায় করেছি, জুলুম করেছি তোমার সাথে, কিন্তু আমি কি করতাম বলো? আমার হাতে তো যে বাধা ছিল। কাপা কণ্ঠে কণ্ঠে রিচার্ডের কপাল ঠোঁট রাখলেন ফাদার। রিচার্ড চোখ বুজে অল্প হাসে। তার হাসির মধ্যে এক ধরনের রসিকতা ছিল, কিন্তু কণ্ঠে ছিল এক আকাশ পরিমাণ অভিমান। যদি সত্যিই আপনার ভালোবাসা আমি থাকতাম, তাহলে আমার সাথে এমনটা করতে পারতেন না ফাদার। ফাদার এই জাপটে ধরলেন রিচার্ডকে। অনবরত মাথা নাড়তে নাড়তে বলতে থাকে, হৃদ, হৃদ জান বাচ্চা আমার, আমার বাগের বাচ্চা। আমি আর কি করতাম বলো তো? বাবা হয়ে আমার হাতে যে বাধা ছিল। এক সন্তানে বাঁচাতে গিয়ে আরেক সন্তানকে আঘাত করেছি আমি। এতে করে আমিও ভালো নেই। বিশ্বাস করো হৃদ, আমি একটুও ভালো নেই। ৩৬৫ দিন ধরে আমার সাথে ঠিকভাবে কথা বলো না তুমি। আমার পাশে বসো না। আমার হৃদ আমার চোখে চোখ রাখে না। আমার হৃদ আমার ওষুধের খবর নেয় না। আমাকে সম্মান করে না। এত এত যন্ত্রণা নিয়ে আমি একটুও ভালো নেই হৃদ। আমার রাতে ঘুম হয় না, সারাক্ষণ ছটফট করি। কখন আমার হৃদ আসবে, আমার সাথে একটু কথা বলবে, কিন্তু তুমি ফেরো না। ছোট্ট হৃদ বড় হয়ে এখন আর একটু পর পরও ফাদারের কাছে ছুটে আসে না। শুধু আমার একটা সিদ্ধান্তের জন্য কতটা পর করে দিয়ে আমায়। তুমি ভেবে দেখেছো? সবচেয়ে বড় আঘাতটা আপন মানুষ দিয়ে থাকে। ফাদার পাগলের মতো রিচার্ডের সারা মুখে চুমু খেতে থাকেন, ঠিক যেভাবে প্রতিদিন রিচার্ডের কোলে নিয়েছিল, সময় খেলেছিল। তোমাকে ছাড়া আমি কিছু না হৃদ। তুমি অন্তত এভাবে আমায় থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি তিলে তিলে মরে যাবে। রিচার্ড চোখ তখনও বদ্ধ করা, ঠোঁটের কোণে অল্প স্বল্প হাসি। আমি তো আপনার জন্য জানও দিতে পারবো। আপনিই শিখিয়েছিলেন প্রয়োজনে সঙ্গীর জন্য জীবনও দিতে হয়, সম্পর্কে লয়ালিটি রাখতে হয়, তাই না? এখন বলুন, আপনি কি পারবেন আমাকে এই অস্বাস্থ্যকর সম্পর্ক থেকে মুক্তি দিতে? ফাদার থমকালেন। রিচার্ড চোখ খুলল। এবার তার কণ্ঠে ফেটে পড়ল যন্ত্রণা। আমার তো বাবা মা কেউ ছিল না। আমার একমাত্র আশ্রয় আর ভরসা আপনিই ছিলেন। কই একটা বারও তো ভাবলেন না একটা ছেলে তার স্বপ্ন ছেড়ে কিভাবে বেঁচে আছে? একটা বারও তো জানতে চাইলেন না বিষ পান করতে কেমন লাগে? ওইটা ভালোবাসা ছিল হৃদ। ঘৃণিত জিনিস আমার জন্য বিষ। ফাদার কিছু বলতে যাবেন, তখনই রিচার্ড ফোন শব্দ উঠল। রিচার্ড ফোন বের করে দেখল ইমামার মেসেজ। ফর মি দ্য রিয়েল ডেফিনিশন অফ হ্যান্ডসাম ইজ এ ম্যান উইথ ম্যানার্স, রেসপেক্ট অ্যান্ড এ কালাম টেন দে নেভার ডিস্ট্রেস প্রিন্স। অর্থাৎ রিচার্ডের অভিব্যক্তিতে পরিবর্তন আসে। গুরু গম্ভীর কঠিন মুখে এক ধরনের অজানা আলোড়ন ফুটে ওঠে। ফাদার চমকে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, ড্রাগন কুইন? হু ইজ ড্রাগন কুইন? রিচার্ড বাঁকা হাসল। সোজা জবাব না দিয়ে পা বাড়িয়ে সামনে চলে গেল। যেতে যেতে বলল, ওনার অব রিচার্ড কায়নাথ। জানলায় এখন অনবরত ভুতুড়ে কম্পনের মধ্যে থকথকে শব্দ হচ্ছে। ভেতরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য চিরকুট আর ফুল। খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে ইমামা। চিবুক মট মট করছে তীব্র ক্রোধ আর একরাশ বিতৃষ্ণায়। ডান হাতে এখনো বরফের পানিতে ডোবানো, তখন আগুনের উল্কা এসে সে জায়গায় পুড়েছিল। ওই জায়গা ফোসকা পড়ে গেছে। ফোনটা আবার বেজে উঠল। ইমামার ক্রোধ ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। এখন রাত 4টা। চারপাশের নিস্তব্ধতা এখন কিছু শান্ত। জিম থেকে কে বা কারা তাকে উদ্ধার করিয়েছিল তার কিছুই মনে নেই। জ্ঞান ফিরেছিল নিজ ঘরে। তখন ঘড়িতে 12টা। আর সেই মুহূর্তে পর থেকেই শুরু হয়েছে হৃদয়হীন লোকটার অবিরাম কল। যে আগুন পুড়িয়ে মারতে চেয়েছিল, সেই এখন ভালোবাসার মুখোশ পরে ফিরে এসেছে। ইমামা কল রিসিভ করে না। তারপরেই শুরু হয় অদ্ভুত সব
কাণ্ড। যে ঈগলটা রোজ একবার আসে, আজ সে এসেছে 24 বার। একবারও খালি হাতে নয়, কখনো ফুল, কখনো চিরকুট। সেও যেন চোখের ভাষায় মালিকের হয়ে ক্ষমা চাইছে। কিন্তু আজ ইমামার মন আর গলে না, ফুল আর চিরকুট ছুঁয়েও দেখে না, উল্টো জানলা বন্ধ করে দেয়। তবুও জানলার ওপাশ থেকে ঠকঠকে শব্দ থামে না। আর ফোনও, সে তো এখনো বাজছে। একটা সময় বাধ্য হয়ে ইমামা ফোনটা বন্ধ করে দেয়। কিন্তু তারপর যা ঘটলো তা ছিল আরো ভয়ঙ্কর। গভীর মাঝরাতে হঠাৎ করেই ল্যান্ডলাইনে বেজে ওঠে। অন্ধকারের ভেতরে বসার ঘরে এগিয়ে যায় ইমামা। বুকের ভিতরে অজানা শঙ্কা নিয়ে কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে কণ্ঠের ধমক, ডোন্ট ইগনোর মি রেড, ইউ নো দ্যাট আই ওয়েন্ট নট বেটার। ইমামা ফোন রেখে দ্রুত নিজের রুমে চলে যায়। তারপর থেকেই অনবরত বাজতেই থাকে ল্যান্ডলাইন, কিন্তু ইমামা আর যায় না। তবে ইমান ওয়াসিমের ঘুম ভেঙে যায়। তিনি কল রিসিভ করলে ওপাশ থেকে কোনো শব্দ বেশি আসে না। এভাবে 4 বার হলো। ওপর থেকে সবকিছু লুকিয়ে দেখছিল ইমামা। ইমান ওয়াসিম রুমে ফিরতেই সে চুপি চুপি এসে ল্যান্ডলাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু সেখানেই শেষ হয় না। এরপর শুরু হয় আরও ভয়ঙ্কর কাণ্ড। হঠাৎ করে বিকট শব্দে কলিং বেল বাজতে থাকে। রাত এখন 2টো। অন্ধকারে ঢাকা ওয়াসিম মঞ্জিল হঠাৎ আলোয় ভরে ওঠে। ইমন দরজা খুলে দেখে বাহিরে কেউ নেই। দরজা বন্ধ করে ফিরতেই আবার কলিং বেল। এভাবেই কয়েকবার ঘটতে থাকে একই ঘটনা। বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে এক অজানা আতঙ্ক। মনে হচ্ছিল এটা কোনো ভুতুড়ে বাড়ি। ইমন ভয়ে কাঁপতে থাকে। সারাটা সময় ইমামা ছিল নীরব। সবার ভেতরেই চাপা আশঙ্কা, দম বন্ধ কর আশঙ্কা। ঠিক তখনই হঠাৎ ওয়াসিম বিল্লার উপর দিয়ে 4-5টা হেলিকপ্টার পাক ঘুরতে শুরু করে। এবার আর বুঝতে বাকি থাকে না আসলে কি হচ্ছে। সকলেই সন্দিহান দৃষ্টি দিয়ে বড় ইমামার উপর। সে কিছু না বলে রুমে চলে যায়। বাধ্য হয়ে ফোনটা অন করে। আর ঠিক সেই মুহূর্তে সবকিছু থেমে যায়। আর তারপরই মেসেজ আসে, নিরুদ্ধরণ অনুরোধ, আমার সঙ্গে একটু কথা বলুন মিস, আপনাকে খুব মিস করছি। আচ্ছা আমি সরি, খুব করে সরি। কিন্তু ইমামা অভিমান কঠিন হয়ে থাকা মুখে এমন আহ্লাদতা অনুরোধ ও এক ফোঁটা মায়া ছাপ পড়ে না। ফোনে দিতে দিতে ক্লান্ত সেই মানুষটা আবার মেসেজ পাঠায়, এবার অর্থ সুরে, একটু কথা বলো না রে লক্ষ্মীটি। তবু ইমামা গলে না। আদুরে আদুরে কণ্ঠে একের পর এক মেসেজ আসতে থাকে। আচ্ছা আই এম সরি, তো আমি অনুভূতি এক্সপ্রেস করতে পারি না রেড। ওকে আমি মানছি, এটা বাড়াবাড়ি ছিল। সরি রেড রোজ। আমার সাথে কথা বলুন এলিজান। জান, ও জান, জান রে আমার জান। এলিজান রেড, মাই ডার্ক রেড, মাই ফাকিং রেড, মাই গজিয়াস লেডি, হৃদয় হরিণী আমার, বেইব, হানি, সুইটার, ডার্লিং, সুন্ডুবি, ওয়াইফি, বেটার আপ, স্টপ ইগনোরিং মি ইয়ার, আই সেড নো রেড। এক মুহূর্তে নীরবতার পর আসে শেষ লাইনটা, ভারী আর হাহাকার ভরা। আমি ঘৃণা নিতে পারি রেড, কিন্তু অবহেলা নিতে পারি না। অবহেলা সহ্য হয় না। ওপাশের মানুষটা যেন প্রাণপণে চেষ্টা করছে নিজের রাগটাকে দমিয়ে রাখতে। ক্লান্ত শরীর, ক্ষয়ে যাওয়া ধৈর্য, তবুও হাল ছাড়ে না। তবে এবার ভাষা বদলায়। দেশের সীমানা পেরিয়ে ডাকে সে, আমার আত্মা, আমার জীবন, আমার প্রিয়, আমার প্রাণ, প্রিয়তমা, আমার আকাশ, আমার রানী, আমার হৃদয়, আমার ভালোবাসা, আমার সুন্দরী। কিন্তু ইমামা তখনও অনড়, নিরুত্তর, শূন্য চোখে শুধু মেসেজ কি দেখে যায়। তবে এবার আর ধৈর্য ধরে না। ওপাশের মানুষটার হঠাৎ থেমে যায় ফোন মেসেজ। কয়েক সেকেন্ড পর নিস্তব্ধতা চিরে ভেসে আসে এক হিংস্র হুঙ্কার, এই আল্লাহর বান্দি, এই একদিনই বলেছি আমি মানুষটা অতটা ভালো না। মাথায় একবার রক্ত উঠে গেলে তোর রক্তের হাত বেজাতেও বুক কাঁপবে না আমার।
সো প্লিজ আমার ধৈর্যের পরীক্ষা নিস না, আমার সঙ্গে একটু কথা বল ভালো করে, আমার হাতে সময় কম। ইমামা কেঁপে উঠল। তারপর হঠাৎই মনে পড়ল রুম থেকে সিগারেট সে এখনো সরায়নি। কিন্তু তখনও আবার মেসেজ এলো। এবার ইমামা ঝাঁঝালো ভঙ্গিতে রিপ্লাই দিল, কিন্তু উত্তরটা এলো আদুরে, অভিমানী সুরে। আমার সঙ্গে কথা না বললে আপনার কি হবে? কিছুই হবে না। কিন্তু কিন্তু আমার হবে। কি হবে? ইমামা লিখল, ঘুম হবে না। কেন? কল মি addicted, but I cannot sleep without getting a good conversation with you, my love. কেন? উত্তরে এলো দুটো লাইনে। ইমামা সর্বাঙ্গে শিশির অনুভূতি ছড়িয়ে পড়ল। এই মুহূর্তের জন্য নাম মনে হলো সে সত্যিই এতটা স্পেশাল, যার রাগ ভাঙাতে কেউ এত দূর যেতে পারে। তবুও সে কিছু প্রকাশ করলো না। হাতে গতি বাড়িয়ে দ্রুত লিখল, Destiny is sweet, but I want your hands on my wrist when I talk. ইমামার কথায় সূক্ষ্ম ভঙ্গিতে এতটা রিচার্ড বিচলিত মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। রিচার্ড টায়ারেসে অস্থির চিত্রে পায়চারি করছিল অনেকক্ষণ ধরেই। এবার মনে হলো সে ভিতরে অস্থিরতা খানিকটা প্রস্ফুটিত হয়েছে। রিচার্ড বসে পড়ল, লিখল, ওয়েমা মেট, ইয়েস। ইমামা জীবনের শ্রেষ্ঠ উপহার হব আমি। আর সেরা জিনিসগুলো দেরিতেই আসে। ইমামা জানে মানুষটা সহজে ধরা দেওয়ার নয়, তবু সে নিজের জায়গা থেকে নড়ল না। লিখল, ওয়েমা সি ইউ। আমাদের দেখা হবে সামনাসামনি। আপনাকে আমি খুব কাছে থেকে দেখব, এলিজান। রাগে ইমামা ফোন ছুঁড়ে ফেলে বিছানার উপর। অথচ সত্যিটা অন্য। লোকটাকে দেখার তৃষ্ণা যেন অস্থির। কল্পনায় তাকে নানান রঙে আঁকে। এক ঝলক দেখার আকাঙ্ক্ষা প্রতিদিন তাকে নিঃশব্দে দুঃখী করে রাখে। আবার ফোন হাতে নিল সে। স্ক্রিনে জ্বলজ্বল করছে। আমাকে সময় দিন। দীর্ঘশ্বাস ফেলে ইমামা লিখল, সুনীল আকাশের সৌন্দর্য ঘেরা আপনার সেই নীল চোখ দুই আরেকবার দেখতে চাই। এবার আর তাকে নিরাশ করা হলো না। কয়েক মিনিটের ব্যবধানে ভেসে এলো সমুদ্র নীল চোখের ছবি। ইমামা টের পেল তার নিঃশ্বাস আটকে গেছে। সে তাকিয়ে আছে ওই সমুদ্র চোখের মায়ায়। পলক পড়ে না তার। এক দৃষ্টিতে ফোনে স্ক্রিনে তাকিয়ে থাকে। ওই চোখের মায়ায় আর কতবার যে সে ঘায়েল হবে তার নিজেরও জানা নেই। তবু ইমামা সহজেই কিছু প্রকাশ করল না। তার রাগে নেমে গেছে, একটাও বুঝতে দিল না। বরং সে করে বসলো চূড়ান্ত এক কাজ। আপনি আমাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন? হোয়াট দি ফাক আর ইউ ম্যাড? মারার চেষ্টা মানে? আপনি মারা গেলে আমার কি হবে? না, আপনি আমাকে মারার চেষ্টাই করেছেন। রিচার্ড সহজে হাল ছেড়ে দিল। মেল ইগোর ধারালো না একটুও। আজকাল অধিকার অংশ সম্পর্কে অধঃপতনের মূল কারণই তো এই মেল ইগো। সে সব দোষ নিজের কাঁধে তুলে নিয়ে শান্ত গলায় জানতে চাইল, আচ্ছা, সব আমার দোষ। এখন কি করে রানীর রাগ কমবে জানতে পারি? কান ধরে ছবি দিতে হবে। ঠিক তখনই ফজরের আজান ধ্বনিত হচ্ছিল। ইতালির মতো পাপ পুণ্যের শহরে আজানের ধ্বনি ভেসে আসে না। তবু সময়টা বলে দিচ্ছিল বাংলাদেশে আজানের সময় হয়ে গিয়েছে। রিচার্ড কিছুক্ষণ থমকে রইল। মনে হলো নিজের সঙ্গে নিজেই যুদ্ধ করছে। পরপর কয়েকবার গরম নিঃশ্বাস ফেলল। চোখ মুখে কুঁচকে রাখলো কিছুক্ষণ। তারপর উঠে দাঁড়ালো। আর বাঁ হাতে ফোনের কিবোর্ড স্থির, আর ডান হাতে ভেজা ছিল রক্তে। রিচার্ড ঝেড়ে ফেলল রক্ত। সোজা ওয়াশরুমের দিকে এগোলো। যাওয়ার সময় মনে মনে যেন বলে উঠল, প্রেমে পড়ার পর তোর কি দিন এলো রে রিচার্ড কায়নাত।
হাতের রক্ত ধুইয়ে এখন কানেও ধরতে হয় একটা মেয়ের মন পাওয়ার জন্য। রিচার্ড যখন ক্যামেরা অন করতে হাত কানের কাছে নিচ্ছিল তখনই বারবার তার হাতে থেমে যাচ্ছিল, চোখ কুঁচকে যাচ্ছিল, তবুও অবকাশের ছবি তুললো এবং ইমামার কাছে পাঠালো। ইমামা হাসতে হাসতে ছবি দেখলো। এইভাবে তার রাগ গলে গেল। রিচার্ড নিজেই নিজের উপর বিস্মিত অবিশ্বাসের সঙ্গে আওড়ালো, ইস, আই এম ফাকিং অবজার্ভড উইথ হার। এরপর তাদের আলাপ আরো গভীর হলো। দিনের আলোয় ফুটতে লাগলো। কথা বলতে বলতে ইমামা ঘুমিয়ে পড়লো। পায়ের কাছে পড়ে থাকলো ল্যাপটপ, কানের কাছে ফোন। ল্যাপটপ আর ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে সমুদ্র নীল চোখের দুটো ছবি। ল্যাপটপের উপর ছড়িয়ে আছে কতগুলো চিরকুট আর সানফ্লাওয়ার। আজকে আর সে লাল বা কালো গোলাপ দেয়নি, ঘর ভরিয়ে দিয়েছে শুধুই সানফ্লাওয়ার দিয়ে। এই সানফ্লাওয়ার দেওয়ার পিছনে আছে এক বিশেষ কারণ। লোকমুখে শোনা যায় সানফ্লাওয়ার এক রোমান্টিক মিথ। যখন কেউ কাউকে সানফ্লাওয়ার উপহার দেয় তখন একা নয়, দুটো দিতে হয়। কারণ দিনের প্রখর রোদে সানফ্লাওয়ার সূর্যের দিকে মুখ তুলে রসিত মতো আলো ছড়ায়, কিন্তু রাতে নামলে যখন আলো নিভে আসে তখন তারা একে অপরের দিকে মুখে ঘুরিয়ে নেয়, নিজেদের মাঝেই খুঁজে নেয় আলো। এই মিথের ভাষায় কাউকে সানফ্লাওয়ার দেওয়া মানে শুধু ফুল দেওয়া নয়, না বলেও বলে দেওয়া, সব অন্ধকারে তুমি আমার আলো। বাংলাদেশে তখন কেবল ভোরের আলো ফুটেছে, তবে ইতালির সময় অনেকটাই এগিয়ে গেছে। রিচার্ড এলিজাবেথের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো। এই মুহূর্তে তার ভেতরটা অদ্ভুতভাবে হালকা, স্পেন মুক্ত লাগছে তাকে। রিচার্ড উঠে দাঁড়ালো, ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে নিচু স্বরে বলে উঠল, আমি আপনার জন্মদাগ থেকে শুরু করে আপনার প্রতিটি রেখা জানি, প্রতিটি অনুভূতি চিনি, অথচ আপনি আমাকে না দেখেও ভালোবেসেছেন। এই বিশ্বাসের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না এলিজান। আপনার বিশ্বাস আমি কখনোই ভাঙবো না, কখনোই না। দরকার হলে এই অভিশপ্ত রাজ্যও ত্যাগ করব। কথা শেষ করেই সামনে এগোতে গিয়ে থমকে গেল সে। সামনে লোকাস দাঁড়িয়ে, তার মুখের ভাবই বলে দিচ্ছে সব কিছুই সে শুনেছে। সন্দিহান রেখে রিচার্ডের দিকে তাকিয়ে লোকাস বলল, একটা মেয়ের জন্য নিজের রাজ্য ছেড়ে দিবেন? রিচার্ড এক মুহূর্ত দেরি করলো না, স্থির নির্বিকার কণ্ঠে উত্তর দিল, আমার 19 বছরের আশঙ্কা লোকা, ভালোবাসার মানুষটাই 29, হ্যাঁ সরি, আমার 29 বছরের আকাঙ্ক্ষা লোকা, ভালোবাসার মানুষটাই যদি জীবনে না থাকে তাহলে রাজ্য দিয়ে কি হবে?